চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় 31 জনকে আসামি করে মামলা করলেন বাবা। এ পর্যন্ত 39 জন গ্রেফতার। আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ বিএনপি নেতাদের। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান সুব্রত চৌধুরী। সংস্কার না করে চলে গেলে ছাত্র জনতা মেনে নেবে না, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সরকার ব্যর্থ হলে কারোই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, বললেন সার্জিস আলম। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় 31 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় 76 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1479 জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করার পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নিহতের ইস্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোতোয়ালি থানায় আমাদের মোট 5টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে পুলিশের বাদী হয়ে এখানে 3টি মামলা রুজু হয়েছে এবং নিহতের পরিবার বাদী হয়ে মোট 2টি মামলা রুজু করেছে। একটি হত্যা মামলা এবং অন্যটি আদালতে আইনজীবীদের মারধর, গাড়ি ভাঙচুর ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করে 2টি মামলা রুজু হয়েছে। এই সকল মামলাতে আমাদের এখন পর্যন্ত 39 জন গ্রেপ্তার আছেন। একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসছে, সেটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি। এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি হত্যায় জড়িত ছিল এমন 3 জনকে আমরা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি। সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। এছাড়া জে.এন. রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত অন্যান্য হাসপাতালগুলোকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে তিনি কথা বলেন। ফোরামে কয়েকজন বক্তা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় গ্রেফতার ইস্যুতে অভিযোগ করেন। ওই সময় আরিফুল ইসলাম অনাকাঙ্ক্ষিত অভিযোগের জবাবে হতাশা প্রকাশ করেন। জানান, নির্দিষ্ট অভিযোগের পর চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক এমন হবে যাতে উভয় দেশ লাভবান হয়। 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের অন্যরকম সম্পর্ক হয়েছে, এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড হয়। পৃথিবীর সব বর্ডারের অপরাধ হয় উল্লেখ করে তৌহিদ হোসেন প্রশ্ন তোলেন, অপরাধ হলে কি গুলি করে মানুষ মারতে হবে? পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা অনেক জায়গায় পিছিয়ে পড়ছি। বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, কেউ যেন আমাদের জন্য হুমকি হতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে চায় তাহলে তাদের দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বর্তমান সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকার সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী
জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দেশের চলমান সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পরাজয় মোদী সরকার মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়ে চলছে। গণফোরামের সুব্রত চৌধুরী গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, যিনি গণহত্যার আসামি, গত 15 বছর জনগণের অধিকারকে যিনি ভুলুণ্ঠিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। আরেকটি ব্রহ্মচারী করতে গিয়ে উদয় হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। কিন্তু আজকে যখন আমরা ভারতের এই সরকারের দিকে তাকাই, তখন অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি,
আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত বক্তব্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও একা সরকার গঠন করবে না, সকল দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। রাজধানীর ব্র্যাক সেন্টারে এনডিএম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেমিনারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সব শ্রেণীর মানুষকে নিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে তরুণ প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে। বক্তারা বলেন, বিগত 14 বছরে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করে আইন নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। আগামী নির্বাচনের আগে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেমিনারে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, দেশের সংস্কার প্রয়োজন, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে এই সংস্কারে অংশ নেওয়া। আলোচকটি শহীদুল আলম বলেন, প্রস্তাব রয়েছে অনেক, কিন্তু প্রয়োগ ও বাস্তবায়ন কিভাবে হবে তা চিন্তার বিষয়। গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। ভারতের মিডিয়া দেশের পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছে। সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনাও তার দোসররা, বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহে শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন এই সরকার সফল না হয়। যে স্বপ্ন স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করতে হবে। অভিযোগ করেন, অনেক শহীদ পরিবার রয়েছে যাদের সন্তানকে দাফন করতে দেয়া হয়নি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। আওয়ামী সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি 2-4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরছে উল্লেখ করে তিনি বলেন, হতাশার কোনো কারণ নেই। ভবিষ্যতে কেউ যাতে দুর্নীতি ও অর্থ পাচার করতে না পারে সেভাবে সংস্কার করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অগ্রগতি পুনরুদ্ধারের গুরুত্ব বিবেচনায় প্রাইভেট সেক্টর আউটলুক, প্রত্যাশা এবং অগ্রাধিকার শীর্ষক ব্যবসায়িক সম্মেলনে তিনি কথা বলেন। এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, রাজস্ব আদায়কারী এবং আইন প্রণেতা আলাদা করা হবে। বেসরকারি খাতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ প্রবাহ বাড়ানোরও তাগিদ দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে। দেশের ব্যাংক খাত সহ সব খাতে অনিয়ম দুর্নীতি ছড়িয়ে পড়েছে। অর্থনীতিতে গতি ফেরাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব আরোপের তাগিদ তাদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে 29 বস্তা টাকা। 4 ঘন্টার গণনায় পাওয়া গেছে 6 কোটি টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ সোনা রূপার বিভিন্ন অলংকার। প্রতি 3 মাস পরপর খোলা হলেও এবার দান বাক্সগুলো খোলা হয়েছে 3 মাস 13 দিন পর। এর আগে 17 আগস্ট সর্বশেষ পাগলা মসজিদের 9টি দান সিন্ধুকে 7,22,13,046 টাকা সহ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রূপার বিভিন্ন অলংকার পাওয়া গেছে। সকাল 7:30টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে এই দান বাক্সগুলো খোলা হয়। বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে 285 জন মাদ্রাসা ছাত্র, 10 জন শিক্ষক ও 70 জন ব্যাংক কর্মকর্তার বিশাল একটি দল গণনার কাজ করছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় 31 জনকে আসামি করে মামলা করলেন বাবা। এ পর্যন্ত 39 জন গ্রেফতার। আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশে যে চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ বিএনপি নেতাদের। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান সুব্রত চৌধুরী। সংস্কার না করে চলে গেলে ছাত্র জনতা মেনে নেবে না মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। সরকার ব্যর্থ হলে কারোই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা বললেন সার্জিস আলম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।